হিমালয় কিন্তু ততক্ষণে দ্রুত পা চালিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। অস্থিরতায় বুকের ভেতর কেমন যেন একটা অজানা শঙ্কা তৈরি হয়েছে তার। রিয়ার অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর থেকে হিমালয়ের মনের মধ্যে উদ্বেগ ভর করে বসেছিল। পৌঁছানোর পর বসুন্ধরা সিটির মেইন গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই সেই অচেনা নাম্বারে আবার ফোন করলো। হ্যালো মনিকা, আমি গেটে এসে গেছি, তোমরা কোথায় আছো? ওপাশ থেকে দ্রুত উত্তর করলো মনিকা। কিছুক্ষণের মধ্যেই মনিকা এসে হাজির হলো। হিমালয়কে নিয়ে মনিকা দ্রুত একটা দোকানের সামনে গেল। সেখানে রিয়া শটান হয়ে শুয়ে আছে, মাথায় হাত দিয়ে চেপে ধরে আছে, যেন রক্তপাত কমানোর চেষ্টা করছে। কপালের উপর দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। দৃশ্যটা দেখে হিমালয়ের কিঞ্চিত অস্থিরতা কাজ করলো। এক মুহূর্ত দেরি না করে রিয়ার দিকে ছুটে গেল সে। মনিকার দিকে না তাকিয়েই তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার গাড়ির বাইরে, এখনো রিয়াকে হাসপাতালে নিতে হবে। তুমি কেন এতক্ষণ অপেক্ষা করলে? কেন কাউকে বললে না তাকে নিয়ে যাওয়ার জন্য? মনিকা একটু কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, রিয়া আপনাকে ফোন করতে বলেছে। ও যেতে চায়নি। কয়েকজন লোক সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ও না করেছে। বলেছে আপনি না আসা পর্যন্ত কোথাও যাবে না। হিমালয় আর কোনো কথা না বলে রিয়াকে কোলে তুলে নিল। তার মুখের সমস্ত রাগ আর উদ্বেগ মিলেমিশে এক ধরনের তাড়াহুড়ো তৈরি করছিল। শপিং মলের ভিড়ের মধ্যে দিয়ে সে দ্রুত গাড়ির দিকে এগোতে লাগলো। মনিকা তার পিছু পিছু চলছিল, আর হিমালয় নিজের মধ্যে প্রতিজ্ঞা করছিল, যাই হোক না কেন রিয়াকে সুস্থ করতে সে কিছুতেই দেরি করবে না। হিমালয় রিয়ার কথায় কিছুটা চমকে ওঠে, যেন বিশ্বাস করতে পারছে না যা শুনল। গাড়ির পেছনের সিটে বসে সে রিয়ার মাথা ধরে রেখেছিল, যত্ন সহকারে যেন রক্তপাত থামাতে পারে। কিন্তু হঠাৎই রিয়া সোজা হয়ে বসে হালকা হাসি দিয়ে বলে উঠল, আম সরি, প্লিজ মাফ করে দিন হিমালয়। হিমালয় চমকে উঠে তাকালো। কেন হঠাৎ এসব বলছো? তোমার চিকিৎসা প্রয়োজন, এসব বাদ দাও। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। আসলে আমার কিছুই হয়নি, এটা রক্ত নয়, এটা আলতা। রিয়ার কথায় হিমালয়ের মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। অবাক হয়ে সে রিয়ার দিকে তাকিয়ে থাকলো, যেন এক মুহূর্তের জন্য কথাগুলো তার মাথায় ঢুকছে না। ধীরে ধীরে তার অবাকতা রূপ নিল ক্রোধে। মানে কি রিয়া, তুমি আমার সাথে এতক্ষণ নাটক করছো? এত বড় মিথ্যে কথা বললে? রিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। হিমালয় আরো কঠিন হয়ে বলল, তুমি জানো তুমি কি করেছো? এসব নাটকের জন্য আমি তোমার জন্য সবকিছু ফেলে ছুটে এসেছি। তুমি কি এতটাই পাগল হয়ে পড়েছ যে এই ধরনের কৌশল অবলম্বন করছো? রিয়া এক মুহূর্ত কথা বলতে পারল না, তার মাথা নিচু হয়ে গেল। হিমালয়ের রাগের অগ্নিতাপ যেন পুরো গাড়ি জুড়ে ছড়িয়ে পড়ছিল, আর রিয়া কিছুতেই সেই ক্রোধের মোকাবেলা করতে পারছিল না। হিমালয় নিজের রাগ সামলাতে না পেরে ড্রাইভারকে তাড়াতাড়ি রিয়াদের বাড়ির সামনে গিয়ে গাড়ি থামাতে বলে। সে সিদ্ধান্ত নিয়েছে, আজকে আর কোনো বাক্য বিনিময় নয়। রিয়া আর মনিকাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে সে নিজের জীবন থেকে এই অধ্যায়ে চিরতরে মুছে ফেলবে। গাড়িতে রিয়া মৃদুস্বরে বলল, সরি হিমালয়, আজকে এই নাটকটা না করলে আপনি আসতেন না। আজকে যেভাবে আমাকে দেখেও ইগনোর করেছেন, আর কোনোদিনও এইভাবে আপনার পাশে থাকার সুযোগ পেতাম না। আমি আপনার স্পর্শ আর পেতাম না। হিমালয় ভ্রু কুঁচকে গেল, গলার স্বর তীব্র আর কঠিন করে বলল, রিয়া স্টপ ইট। তুমি বুঝতে পারছো না, আমি এখন বিবাহিত। তোমার এটা ভালোবাসে না, এতে শুধুই আবেগ। কিছুদিন পর তোমার নিজের এটা বুঝতে পারবে। আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আমার জীবন আর আগের মতো নেই। প্লিজ আর কখনো এরকম কিছু করার চেষ্টা করো না। আমি আর কখনো এসব সহ্য করবো না। আমার কাছে আসার চেষ্টা করো না। রিয়া চোখ ভরে এলো। হঠাৎ করে সে হিমালয়কে শক্ত করে জড়িয়ে ধরল। প্লিজ একবার জড়িয়ে ধরুন আমাকে হিমালয়, প্লিজ। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারছি না। হিমালয় হতভম্ব হয়ে পড়ল। রিয়ার আঁকড়ে ধরা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। রিয়া ছাড়ো আমাকে, তুমি কি পাগল হয়ে গেছো? রিয়া তখনও কান্নায় ভেঙে পড়ল। আচ্ছা, আমি নিজেকে সত্যি সত্যি আহত করলে কি তখন আপনি আমাকে ভালোবাসবেন? আমি তাহলে তাই করব। এই কথা হিমালয়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রিয়ার দুই বাহু ধরে শক্ত করে তাকালো তার চোখে, যেন তার মনের গভীর থেকে সত্যি বেরিয়ে আসছে। তুমি কি পাগল, মানসিক রোগে? এসব সাইকোপ্যাথি কেন করছো? জীবনটা সামনে পড়ে আছে, খুব ভালো একটা জীবন। এসব আবেগ আর নাটক বাদ দাও, নিজেকে সামলাও। তুমি আমার জন্য নয়, তোমার নিজের জন্য ভালো হও। ছাড়ো আমাকে। রিয়ার মুখে হতাশার ছায়া নেমে এলো, কিন্তু সে কিছুতেই আর জোর করতে পারল না। হিমালয় দ্রুত তার বাহু থেকে নিজেকে মুক্ত করলো। অবশেষে গাড়ি এসে রিয়ার বাড়ির সামনে থামলো। গাড়ি থামলেও রিয়া নামলো না, নামার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। হিমালয়ের ধৈর্য তখন শেষের পথে। সে বিরক্ত চোখে মনিকাকে বলল, মনিকা প্লিজ ওকে বাসায় নিয়ে যাও, আর বোঝাও যে আমি শুভ্রতাকে নিয়ে খুব ভালো আছে। এসব পাগলামি বন্ধ করতে বলো ওকে। মনিকা রিয়ার হাত ধরে টানতে শুরু করলো, জোর করেই তাকে গাড়ি থেকে নামালো। চল রিয়া, এখন আর এসব করে লাভ নেই।
রিয়া বাধ্য হয় তাদের গাড়ির দিকে এগিয়ে যেতে, মাথা নিচু করে। তার চোখে হতাশার অভিমান, কিন্তু মনিকা বুঝতে পেরেছে এটাই সঠিক পথ। হিমালয় গভীর নিঃশ্বাস নিয়ে তাদের চলে যেতে দেখলো, কিন্তু হঠাৎই তার নিজের শার্টের দিকে চোখ পড়লো। শার্ট এমনকি হাতার উপর পর্যন্ত আলতার লাল রং লেগে আছে, চেহারায়ও লেগেছে, যেন কারো রক্ত মাখা কাণ্ড। এই অবস্থা আমি বাড়িতে যাব কিভাবে ভেবে সে দ্রুত ড্রাইভারকে সামনের শোরুমে যেতে বলল, যেখানে ঢুকে পড়লো। সেখান থেকে একই রঙের একটা নতুন শার্ট নিয়ে দ্রুত চেঞ্জ করে নিল। বাকি জায়গাগুলোর আলতার রং পরিষ্কার করলো যতটা সম্ভব। সবকিছু ঠিকঠাক হলে সে পুনরায় গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিল, মাথা ঠান্ডা করার চেষ্টা করতে করতে। অবশেষে বাড়িতে পৌঁছে হিমালয় যখন প্রবেশ করলো, তখন দেখা গেল বাড়ির প্রতিটি কোণে রাতের খাবারের প্রস্তুতি চলছে। কিচেনে ছোট চাচি খাবার সাজাচ্ছে, আর মা চিৎকার করে বলছেন, হিমালয়, আয় খেতে বস। হ্যাঁ মা, আসছে। বলে সে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই দেখতে পেল সুব্রতা এখনো শপিং ব্যাগ নিয়ে ব্যস্ত, একের পর এক পোশাক খুলে দেখছে, যেন ও কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। হিমালয় একটু হাসি মিশিয়ে বলল, কি রে, এখনো শপিং নিয়ে পড়ে আছিস? কাল তো পরীক্ষা, তাই না? পড়বে কে? সুব্রতা তার অন্যমনস্ক ভাবনা থেকে বের হয়ে বলল, হিম ভাইয়া, আমার তো পড়া শেষ, আর কত পড়বো। ঠিক আছে, নিচে চল। রাতের খাবার খেয়ে আমি তোর পড়া ধরবো, দেখি কেমন পড়েছিস। সুব্রতা কিছুটা অসহায়ভাবে বলল, ঠিক আছে, আসছি। রাতের খাবার শেষ করে সুব্রতা ধীরে ধীরে নিজের ঘরে ঢুকলো। একটু ক্লান্ত হলেও পরীক্ষার পড়াটা দেখতে হবে বলে নিজের মনকে বুঝিয়ে বই খোলার আগে ফোনটা হাতে নিল। ভাবলো হিমালয় আসার আগে একটু সময় নিয়ে ফোনটা ঘেঁটে দেখবে। ফোনটা হাতে নেওয়ার পরপরই হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজে একটা ছবি পাঠানো হয়েছে। কৌতূহলবশত সুব্রতা পিকচারে ক্লিক করলো। ছবিটা খুলতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে হিমালয় রিয়াকে কোলে নিয়ে যাচ্ছে। রিয়ার কপাল থেকে রক্ত ঝরছে, যেন সে আহত হয়েছে। ছবিটা দূর থেকে তোলা হয়েছে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটি কোনো সাধারণ দৃশ্য নয়। সুব্রতার বুকের ভেতরটা হঠাৎ থমকে উঠল, যেন হৃৎপিণ্ডটা চুপসে গেছে। হিম ভাইয়া কেন তাকে জানায়নি যে সে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছিল? তার মনে ঘুরপাক খেতে লাগলো। এই সেই কারণ যার জন্য হিমালয় এত তাড়াহুড়ো করে বের হয়ে গিয়েছিল। হিমালয়ের এমন আচরণে তার মনে কষ্ট আর সন্দেহের মিশ্রণ জেগে উঠল। সুব্রতা কিছুক্ষণ সেই ছবিটির দিকে তাকিয়ে রইল, তারপর ফোনটা ধীরে ধীরে নিচে নামিয়ে রাখলো। তার বুকের ভেতরটা ভারী হয়ে আসছে, চিন্তা মাথায় এলো। হিম ভাইয়া তার থেকে সব লুকিয়ে যাচ্ছে। হিমালয় ঘরে ঢুকে দেখলো সুব্রতা ফোন হাতে নিয়ে একদম অন্যমনস্ক হয়ে আছে। সে অবাক হয়ে বলল, কি রে, আমার মোবাইল নিয়ে পড়েছিস? পড়ার টেবিলে বসতো। সুব্রতা ধীরে ধীরে উঠে পড়ার টেবিলের চেয়ারে গিয়ে বসলো, কিন্তু তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। হিমালয় ঠিক বরাবর এসে তার সামনে বসে বলল, নে বই বের কর। সুব্রতা ধীরে ধীরে বই বের করতে লাগলো। হিমালয় লক্ষ্য করলো সুব্রতার চোখে এক অদ্ভুত খামতি, তার মনে যেন কোথাও আটকে আছে। হিমালয় হালকা হাসতে চেষ্টা করলো সুব্রতাকে স্বাভাবিক করতে, কিন্তু সুব্রতা হঠাৎই প্রশ্ন ছুড়ে দিল, হিম ভাইয়া, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছ? হিমালয় একটু থমকে গেল। হঠাৎ এরকমটা কেন মনে হলো তোর? সুব্রতা সরাসরি চোখে তাকিয়ে বলল, তুমি চাইলে আমাকে বলতে পারো সত্যিটা। হিমালয় একটু অস্বস্তিতে পড়ে গেল। কিসের সত্যি সুব্রতা? তুই এমন কথা বলছিস কেন? তুমি কি এখনো রিয়াকে পছন্দ করো? হিমালয় চমকে গেল। হঠাৎ এসব কথা আসছে কেন তোর মাথায়? তুমি আজকে ওর সাথে দেখা করছিলে, তাই না? হিমালয়ের মুখে মুহূর্তের জন্য বিস্ময়ের ছাপ ফুটে উঠল। কিভাবে জানলো সুব্রতা? রিয়া কি তাহলে তাকে কিছু বলেছে? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এক মুহূর্তের জন্য সে নিশ্চুপ হয়ে গেল। কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না। রিয়া বলেছে? হিমালয়ের কণ্ঠে বিস্ময়। সুব্রতা ধীরে ধীরে বলল, না, একটা নম্বর থেকে ছবি পাঠিয়েছে। দেখি, আমাকে দে তো। সুব্রতা বিছানা থেকে ফোন নিয়ে এসে দেখালো ছবিটা। রিয়াকে কোলে নিয়ে হিমালয় এগিয়ে যাচ্ছে, কপালে লাল রঙের ছিটে। হিমালয়ের মনে হলো ছবিটা নিশ্চয়ই দূর থেকে তোলা, কিন্তু মনিকা তুলেছে বলে মনে হচ্ছে না। রিয়াই কাউকে দিয়ে তুলিয়েছে, মনে মনে ভাবলো সে। একটু সময় নিয়ে হিমালয় সুব্রতাকে পুরো ঘটনা খুলে বলল, কিভাবে রিয়ার নাটক, মনিকার ফোন আর তার কোলে করে রিয়াকে নিয়ে আসার গল্প। সবকিছু শুনে সুব্রতা হিমালয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখে ভরা ছিল অভিমান, রাগ আর এক অদ্ভুত কষ্টের ছাপ। আমাকে বলে গেলে কি হতো, বা এসে আমাকে বললে কি হতো হিম ভাইয়া? সুব্রতার কণ্ঠে ঝরে পড়লো অগাধ অভিমান। হিমালয় বুঝলো সুব্রতার রাগটা খুবই স্বাভাবিক। সে নিজের দিক থেকে কিছুটা অসহায় বোধ করলো, কিন্তু এই পরিস্থিতিতে যা বলা প্রয়োজন তা বলল। আমি বলতে চাইছি কারণ আমি জানতাম তুই অযথা কষ্ট পেতিস। এসব ভেবেছে আমি ওকে এখন ভালোবাসি বা ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে, তাই আমি বলিনি। সুব্রতা গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল, যেন তার বিশ্বাসের বুনোটে কোথাও ফাটল ধরেছে। হিমালয় বলতেই থাকলো, তুই তো জানিস সুব্রতা, আমার জীবনে এখন আর রিয়াকে জড়িয়ে কিছুই নেই। রিয়া শুধু আমার জীবনের একটা ভুল মুহূর্ত ছিল,
সুব্রতা চুপ করে বসে রইল। তার ভেতরে যন্ত্রণা বয়ে যাচ্ছে, কিন্তু হিমালয়ের কথা তার মনে একটু হলেও শান্তি এনে দিল। হিমালয়ের মুখের দিকে তাকিয়ে সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো হয়তো সত্যিই কোনো কারণ ছিল তার না বলার। সুব্রতা ধীরে ধীরে বইটা টেনে বের করলো, যেন মন দিয়ে কিছু করার ইচ্ছে নেই তার। এক গভীর নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা হিম ভাইয়া, পড়া ধরো। হিমালয়ের বইয়ের একটা অংশ খুলে তার সামনে ধরলো। এই চ্যাপ্টারটা পড়েছিল তো, তাই না? এখন আমাকে উত্তর দেন। সুব্রতা বইয়ের দিকে তাকালেও মন যেন অন্য কোথাও আটকে ছিল। প্রশ্নের উত্তরে সে কিছু এলোমেলো শব্দ বলল, যা সম্পূর্ণ ভুল। হিমালয় চমকে গেল। সে জানে সুব্রতা খুব ভালোভাবে পড়াশোনা করেছিল, এই প্রশ্নের উত্তর তার জানার কথা, কিন্তু আজ যেন সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে। সুব্রতা কিছু বলছে, কিন্তু উত্তরগুলো যেন ছন্নছাড়া, ভ্রান্ত। হিমালয় তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বুঝতে পারলো পড়াটা ওর জানা থাকলেও মনের অস্থিরতার জন্যই সব গুলিয়ে যাচ্ছে। সুব্রতার চোখে কেমন এক ধরনের ক্লান্তি, আর মন যেন এখনো সেই ছবির ঘরে আটকে আছে। সুব্রতা, তুই ঠিক আছিস তো? হিমালয় নরম গলায় জিজ্ঞেস করলো। সুব্রতা হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ হিম ভাইয়া, আমি ঠিক আছি। কিন্তু হিমালয় জানে মনের গভীরে কিছু একটা চলছে। সে শান্তভাবে বইটা বন্ধ করলো। হিমালয় হঠাৎই সুব্রতার হাত ধরে টেনে দাঁড় করালো, তারপর কোনো কিছু না বলেই ওকে টেনে নিজের উরুর উপর বসালো। সুব্রতা চমকে উঠল, এমনটা তার কল্পনাতেও ছিল না। তার হৃৎপিণ্ড যেন মুহূর্তে দ্বিগুণ গতিতে ধুকপুক করতে শুরু করলো। হিমালয় তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে এক ধরনের কঠিন সংকল্পের ছায়া। সরি, ভুল হয়ে গেছে, এরপর থেকে আর কিচ্ছু লুকাবো না, প্রমিস করছে। সুব্রতা হতবাক হয়ে বসে রইল। এই অবস্থায় নিজেকে কেমন যেন অপরিচিত লাগছে। হিমালয় তাকে এভাবে নিয়ে বসিয়ে রাখবে এটা সে কখনোই ভাবেনি। তার দৃষ্টি স্থির, মুখটা থমথমে, কোনো কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। আচ্ছা, এবার পড়াটা বল। তাহলে আমাকে ছাড়ো, এভাবে কি পড়া দিতে পারবো? সুব্রতা কাঁপা গলায় বলল, কিন্তু হিমালয়ের সরে যাওয়ার কোনো ইঙ্গিত দেখা দিল না। হ্যাঁ, এভাবেই পড়া দিবে। সুব্রতা এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে রইল। তার শ্বাসধ্বনি ভারী হয়ে আসছিল। এতক্ষণ যা পড়েছিল তা মনে আনার চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল সবকিছু কেমন যেন মিশে যাচ্ছে। তার ঠোঁট থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সে কাঁপছিল, কিন্তু সেটা কিসের থেকে সেটা নিজেও ঠিক বুঝতে পারছিল না। আচ্ছা, ছেড়ে দেব, কিন্তু তার আগে বল, এখন আর কোনো সন্দেহ নেই তো? সরি অ্যাকসেপ্ট করেছিস? সুব্রতা হ্যাঁ সূচক মাথা নাড়ালো, কিন্তু তার চোখে কৌতূহল আর দ্বিধার মিশ্রণ। এভাবে বললে বুঝবো কিভাবে? হ্যাঁ, এখন মনটা তো শান্ত হয়েছে, আর কোনো অস্থিরতা নেই। তাহলে কিভাবে বুঝবে? গালে একটা চুমু খা তাহলে। পারবো না হিম ভাইয়া, ছাড়ো আমাকে, তুমি তো এখন আমার টিচার। সুব্রতা অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, নো, আমি এখন তোর টিচার না, আমি এখন তোর হাজব্যান্ড। তাই বলেছি কিস কর, তাহলে বুঝবো এখনো আমার উপর রাগ। সুব্রতা কি করবে বুঝতে পারছিল না। হিমালয়ের এমন সাহসিকতা তার জন্য এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। একদিকে তার মনের মধ্যে উন্মাদনা, অন্যদিকে দ্বিধা। তার হৃদয় দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। সে কিছু বলতে পারছিল না। হিমালয় তার দিকে চেয়ে রইল। তার চোখে এক ধরনের উৎসাহ আর মোহ ছিল। আচ্ছা, চোখ বন্ধ করো। সুব্রতা বলল। তার কণ্ঠে ছিল স্নিগ্ধতা আর একটা অদ্ভুত উত্তেজনা। হিমালয় একটু দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তার চোখ বন্ধ করে নিল। সুব্রতা ধীরে ধীরে এগিয়ে গেল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। তার হৃদয় দ্রুত বয়ে যাচ্ছিল। সারা শরীরে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। সে নিজেকে প্রস্তুত করলো। তার ঠোঁটগুলো হিমালয়ের গালের দিকে নিয়ে যেতে লাগলো। যখন সুব্রতার উষ্ণ নিঃশ্বাস হিমালয়ের গালের উপর পড়ছিল, তখন হিমালয় যেন কিছু অনুভব করলো। হঠাৎ করে তার মুখ ঘুরিয়ে নেয়। মুহূর্তে সুব্রতা আঘাতপ্রাপ্ত হয়। তার ঠোঁটগুলো সরাসরি হিমালয়ের ঠোঁটের সাথে মিলিত হয়। এটি ছিল আচমকা, অপ্রত্যাশিত চুম্বন। হিমালয় ইচ্ছে করে এটা করেছে। সুব্রতার হৃদয়ে তোড়ে ওঠে। সে অনুভব করে তার সমস্ত চিন্তা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। শুধুমাত্র হিমালয়ের উপস্থিতি তাকে ঘিরে রেখেছে। এখন যেন চারপাশে সবকিছু বন্ধ হয়ে গেছে, পৃথিবী থমকে দাঁড়িয়েছে। সুব্রতার মনে হচ্ছিল সময় এবং স্থান উভয় হারিয়ে গেছে। তাদের মধ্যে এক অদ্ভুত জাদু বিরাজমান, যা তাদের নিজেদের অজান্তেই নির্মিত হয়েছে। সুব্রতার ঠোঁটজোড়া যখন হিমালয় নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন সে প্রথমে কিছুটা চমকে যায়। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন নতুন এক জগতে প্রবেশ করার চাবিকাঠি। কিছুক্ষণ নিজেকে ছাড়াতে চেষ্টা করেছে, কিন্তু হিমালয়ের শক্ত আবেগময় বেষ্টনী তাকে আরো আকর্ষণ করছিল। হিমালয় সুব্রতার কোমর আরো দৃঢ়ভাবে পেঁচিয়ে ধরে, যেন সে তাকে নিজের সাথে মিশিয়ে একাকার করে ফেলতে চায়। সুব্রতা এখন আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, বরং সে ওই অনুভূতিতে ডুবে যেতে শুরু করে। তার চোখ বন্ধ হয়ে যায় এবং সে হিমালয়ের মধ্যে হারিয়ে যেতে থাকে, যেন তার পুরো অস্তিত্ব কেবল এই মুহূর্তের জন্যই সৃষ্টি হয়েছে। দুজনের শরীরের মধ্যে এক অদ্ভুত সমরূপতা তৈরি হয়, যেন তারা একে অপরের অন্তর থেকে শ্বাস নিচ্ছে।
পৃথিবী চেয়ে যায় তাদের এই অদৃশ্য সংযোগকে। সুব্রতার মনে হয় সমস্ত কষ্ট, দ্বন্দ্ব এবং অস্থিরতা এক নিমেষে অদৃশ্য হয়ে গেছে। তাদের মধ্যে কেবল ছিল গভীর ভালোবাসার উষ্ণতা। চোখ বন্ধ করে তারা একে অন্যের অধরের সুধা পানে ব্যস্ত হয়ে পড়ে। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত গোলযোগ আর সমস্যার উপরে তারা এক আলোকিত জগতে প্রবেশ করেছে, যেখানে কেবল তাদের একে অপরের জন্য অবিরাম অনুভূতি। তখনই হঠাৎ করে দরজায় ঠকঠক শব্দ হয়। তাদের মনোমালিন্যের জগৎ থেকেই তাদের পুনরায় বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে। দরজার ওপাশ থেকে শীতলের কণ্ঠ ভেসে ওঠে, সুব্রতা, দরজাটা খোল। সুব্রতা তার চোখ খোলে। হিমালয়ের কোল থেকে ধীরে ধীরে উঠে আসে। তার হৃদয়ে এখনও সেই উষ্ণতা ছড়িয়ে আছে, কিন্তু মুহূর্তের মধ্যে একটা ভিন্ন আবহ তৈরি হয়। হিমালয় আলগোছে সুব্রতাকে ছেড়ে দেয়। সুব্রতা একটু দ্বিধাগ্রস্ত, কিন্তু তার মুখে একটা কোমল হাসি ফুটে ওঠে। সে দরজার দিকে এগিয়ে যায়, একটা ছোট গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে। দরজার হাতল ঘুরিয়ে সে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়, প্রিয় মুহূর্তটিকে পিছনে রেখে। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা শীতল বাতাস প্রবাহিত হয়, যা ঘরের মধ্যে একটা নতুন অনুভূতি নিয়ে আসে। দরজা খুলে যাওয়ার ফলে বাইরের জগতের সবকিছু যেন আবার তাদের স্মরণ করিয়ে দিচ্ছে, তবে এই মুহূর্তের জাদু এখনো তাদের মধ্যে বিরাজমান। শীতল যেন ঘরে ঢুকেই তারা লাগিয়ে দিল, তার মুখে অস্থিরতার ছাপ। সুব্রতা তখন হিমালয়ের সামনে বসা ছিল, পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে। শীতল বলল, এই সুব্রতা, দেখ না, আমার মেহেদি অনুষ্ঠানের গাড়ারাটা অনেক লুজ হয়েছে। কালকে যে মেহেদি নাইট, অথচ গাড়ারাটা এমনভাবে ফিট হচ্ছে না। এটা কি করে সামলাবো এখন? সুব্রতা তার চিন্তিত আপুর মুখের দিকে তাকিয়ে সান্ত্বনা দিয়ে বলল। হিমালয় তখন শীতলের দিকে একটু রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, শীতল, তুই এবার হলে যা তো, পোশাক আশাক নিয়ে পরে কথা বলিস। সুব্রতের পরে শেষ করতে হবে, কালকে ওর ইংরেজি পরীক্ষা আছে। শীতল একটু হেসে বলল, ও হ্যাঁ, ঠিকই তো, কালকে তোর পরীক্ষা। আচ্ছা, তুই মন দিয়ে পড় সুব্রতা, আমি কালকে সকাল সকাল ট্রেলারে দিয়ে আসবো জামাটা। এই বলে শীতল দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, নিজের মেহেদি প্রস্তুতির দুশ্চিন্তা নিয়েই। সুব্রতা একে একে সব পড়া ঠিকমতো উত্তর দিয়ে দেয়, আর হিমালয়ের প্রশংসাসূচক হাসি দিয়ে বলে, এই তো গুড গার্ল, দেখেছিস, মন দিয়ে পড়লে সব পারা যায়। কিন্তু সুব্রতার মনে যেন অন্য কিছুই ঘুরছে। তার নিজের দোলাচলে বাধা পেয়ে অবশেষে সাহস করে বলে, হিম ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। অনেক আগেই বলার দরকার ছিল, কিন্তু আজ মনে হচ্ছে আর না বললে চলবে না। হিমালয় তার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে, কি এমন কথা? রিয়ার ব্যাপারে। সুব্রতা কথা শুরু করতে হিমালয়ের চোখে বিরক্তির ছাপ পড়ে। আবার রিয়া? সুব্রতা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আসলে হিম ভাইয়া, রিয়া আর তার মায়ের কোনো পরিকল্পনা আছে আমাদের পরিবারের বিরুদ্ধে। আমার মা আর বাবাকে নিয়ে জড়িত এমন কিছু, যা তোমার আমার সবার অজানা। আমি একজনের মাধ্যমে জানতে পেরেছি। তার মুখের কথাগুলো শুনে হিমালয় স্তম্ভিত হয়ে যায়, চোখে কৌতূহল আর বিস্ময় একসঙ্গে ফুটে ওঠে। কি বলছিস এসব? এতদিন তুই আমাকে কিছু বলিসনি কেন? সুব্রতা মাথা নিচু করে বলে, আমি ভেবেছিলাম তুমি বিশ্বাস করবে না, হয়তো রিয়ার প্রতি তোমার অনুভূতি এখনো রয়েছে বলে। কেন করবো না সুব্রতা? আমি শুধু ভাবছি কি এমন ঘটনা আছে যা আমরা কেউই জানি না, কিন্তু ফুপাকে তো এসব এখন আর জিজ্ঞেস করাও যাবে না। সুব্রতা কষ্টের সুরে বলে, হ্যাঁ হিম ভাইয়া, মায়ের অসুস্থতার জন্য আমিও বাবাকে কিছু জিজ্ঞেস করিনি। মায়ের অবস্থা এতটা খারাপ, তাই আর কষ্ট দিতে চাইনি। হিমালয় গভীর চিন্তায় ডুবে যায়। সুব্রতার কথাগুলো যেন তার ভিতরে ঝড় তুলে দিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নেয়, না, এই বিষয়ে এবার রিয়ার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। সুব্রতার জীবন যেখানে যুক্ত, সেখানে চুপ থাকা মানে নিজের দায়িত্ব অবহেলা করা। রিয়া যদি আমার কোনো ক্ষতি না করে ও সুব্রতা ক্ষতি করার চেষ্টা করবে, এ বিষয়ে কথা বলাটা এখন জরুরি। রোদের নরম আলোয় সকালের পরিবেশ যেন আরো নির্মল হয়ে উঠেছে। সুব্রতা আর হিমালয় একসঙ্গে ঘুম থেকে উঠে রুটিন মাফিক সকালের নাস্তা শেষ করে। আজ সুব্রতাকে কলেজে পৌঁছে দেবে হিমালয়, তাই দুজনে একসঙ্গে বের হয়। গাড়ির ভেতর সুব্রতা নীরবে বই খুলে রিভিশন করতে থাকে। একপাশে বসে হিমালয় তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সুব্রতার প্রস্তুতির প্রতিটি মুহূর্ত তার কাছে গুরুত্বপূর্ণ। সুব্রতা মাঝে মাঝে তাকিয়ে দেখে হিমালয়ের দিকে, সরে যায়, আবার নিজের কাজে মনোযোগ দেয়। অবশেষে গাড়ি কলেজের সামনে থামে। সুব্রতা যখন নামতে উদ্যত, হিমালয় এক আলগা হাসিতে বলে, আচ্ছা সাবধানে যা, আর বেস্ট অফ লাক, মন দিয়ে পরীক্ষা দিবি, ঠিক আছে? সুব্রতা হাসি মুখে সম্মতি জানায়। ঠিক আছে হিম ভাইয়া, তুমিও সাবধানে যেও। হিমালয় কিছুটা গম্ভীর সুরে বলে, আজ কিন্তু আমি নিতে আসতে পারবো না, একা একা সোজা বাসায় ফিরবে, কোথাও যাওয়ার দরকার নেই ফ্রেন্ডের সাথে। সুব্রতা হালকা হাসিতে সায় দিয়ে বলে, ঠিক আছে হিম ভাইয়া, তুমি চিন্তা করো না। গাড়ি থেকে নামার পর সুব্রতা ধীরে ধীরে এগিয়ে যায়। গাড়ির ভেতরে বসে হিমালয় ওর দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ না ও আড়ালে চলে যায়। সুব্রতার প্রতিটি পদক্ষেপ যেন তাকে কিছুটা আলোড়িত করে। তার চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত মায়া জমে ওঠে।
পরীক্ষা শেষে সুব্রতা ক্লান্ত পায়ে বাড়িতে ফিরে আসে। বাড়ির পরিবেশে যেন উৎসবের রং ছড়িয়ে আছে, সবার মুখে হাসি, আলোচনার আনন্দের ঝলক। আত্মীয় স্বজনেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। বাড়ির প্রতিটি কোণ যেন তাদের চাঞ্চল্যে মুখর। আজ রাতে হবে মেহেদি নাইট, যেখানে কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর বন্ধুরা মিলিত হবে। কিন্তু ছোট আয়োজন হলেও সাজসজ্জায় কোনো ত্রুটি রাখা হয়নি। বাড়ির প্রবেশ পথ থেকে শুরু করে বারান্দা, সব জায়গায় হলুদ আর সবুজ কৃত্রিম ফুলে সজ্জিত। ফুলগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন প্রকৃতির ছোঁয়া ছড়িয়ে ভিন্ন এক রূপে মিশেছে আনন্দের বার্তায়। বাতাসে গাঁদা ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে, যা পুরো পরিবেশকে উচ্ছল আর প্রাণবন্ত করে তোলে। সুব্রতা বাড়িতে ঢুকতেই চারপাশের রঙিন আলো আর আশ্চর্য দেখে কিছুটা মুগ্ধ হয়। তার মনে হয় এই বাড়িটা আজ যেন নতুন ভাবে সেজেছে, এক অদ্ভুত আনন্দে মেতে উঠেছে। বারান্দার দিকে তাকাতেই দেখতে পায় কিছু লোক ডেকোরেশনের কাজ করছে। কারো হাতে লম্বা সবুজ লতানো ফুলের মালা, কেউ আবার হলুদ ফুলের তোড়া লাগাতে ব্যস্ত। দেয়ালে দেয়ালে ঝুলানো হয়েছে লালটেন, যার মৃদু আলোর সৌন্দর্যে এক আলাদা মাত্রা যোগ করেছে। সুব্রতা এই উৎসবের সাজে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, নিজের মনেই হাসে। তাকে দেখে হিমালয়ের মা এগিয়ে এসে বলেন, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোর সাজগোজ তো বাকি। সুব্রতা মৃদু হেসে সায় দেয়। তার মনে হয় এই ছোট আয়োজনের মধ্যে যেন পুরো পরিবারের ভালোবাসা আর উচ্ছ্বাস লুকিয়ে আছে। সুব্রতা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসে। শীতল আর তার বান্ধবীরা তখন প্রস্তুতি নিচ্ছে পার্লারে যাওয়ার জন্য। শীতল হাসি মুখে সুব্রতাকে জিজ্ঞাসা করে, তুই পার্লারে যাবি না? সুব্রতা হেসে মাথা নাড়ায়। না আপু, তুই জানিসই তো পার্লারের সাজ আমার অতটা পছন্দ না। বিয়ের দিন সাজতেই হয়েছিল, কিন্তু আজকে না, আমি ঘরেই সেজে নিব। শীতল কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মুচকি এসে বলে, ঠিক আছে, তুই যেমনটা ঠিক মনে করিস, কিন্তু তাড়াতাড়ি সেজে নিস। শীতল নিজের বান্ধবী আর খালাতো বোনদের দিয়ে পার্লারের দিকে রওনা হয়। তাদের কথাবার্তার মৃদু হাসি আর আনন্দের ঝিলিক সুব্রতার কানে এসে পড়ে, কিন্তু সুব্রতার মন যেন নিজেকে নতুন ভাবে সাজানোর দিকে ঝুঁকে থাকে। নিজের ঘরের সাজসজ্জা আর নিরিবিলি পরিবেশে সে যেন আরাম পায়। বাড়ির চারপাশের সাজসজ্জা প্রায় শেষ। সন্ধ্যার আবছা আলোয় বাড়িটা যেন অন্যরকমের মায়াবী সৌন্দর্য লাভ করেছে। চারদিকে হলুদ আর সবুজ রঙের কৃত্রিম ফুলের সাজে সাজানো বাড়ি। মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে সুস্বাদু খাবারের ঘ্রাণ, যা নিমন্ত্রিত অতিথিদের মুখে জল এনে দেয়। এইদিকে শহরের এক নিরিবিলি কফি শপে বসে আছে হিমালয় আর রিয়া। হিমালয়ের চোখে গভীর প্রশ্ন, আর রিয়ার মুখে কিছুটা অস্বস্তি। কফির ধোঁয়া তাদের সামনে ভাসছে, কিন্তু মনের ভেতরে জমে থাকা কথাগুলো যেন এই মুহূর্তে সেখানকার সবকিছুকে ছাপিয়ে গেছে। হিমালয় সরাসরি রিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা রিয়া, সত্যি করে বলো তো, তোমার মায়ের সাথে সুব্রতার বাবা মার আসলে কি সম্পর্ক ছিল? আর কেন তোমার মা চেয়েছিল সুব্রতার ক্ষতি হোক আর তোমাকে আমার পেছনে পাঠাতে? রিয়া কিছুটা অস্বস্তিতে নড়েচড়ে বসে। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, আসলে হিমালয়, আমি সত্যিই কিছু জানি না। মা কখনো এসব নিয়ে আমাকে বিস্তারিত কিছু বলেনি। শুধু বলেছে ওর বাবা মা নাকি মায়ের জীবনে সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল, কিন্তু কি ঘটেছিল সেটা আমাকে কখনো বলেনি। মা শুধু চাইতো সুব্রতার ক্ষতি হোক, কিন্তু কেন চেয়েছিল জানি না। হিমালয় তার কথাগুলো শুনে কিছুটা হতাশার সুরে বলে, তুমি হয়তো বুঝতে পারছো না রিয়া, কিন্তু সুব্রতার জীবনে এসব কারণে অনেক প্রভাব ফেলতে পারে। আর তোমার মা যদি সত্যিই তার ক্ষতি করতে চায়, তবে সেটা জানা আমার জন্য খুবই জরুরি। রিয়া হিমালয়ের দিকে এক দৃষ্টিতে তাকায়, কিছুটা দৃঢ়তার সুরে বলে, হিমালয়, বিশ্বাস করুন, আমি মায়ের কথায় আপনার সাথে সম্পর্ক করিনি। আমি নিজে আপনাকে পছন্দ করেছি। মায়েরটা জানতো, আপনাকে ভালোবেসেছি মায়ের কথাতে নয়, আমার নিজের ইচ্ছাতেই। হিমালয় চুপচাপ রিয়ার কথা শুনে মনে মনে যেন কিছু বোঝার চেষ্টা করে। অতীতের জটগুলো যেন আরো কুণ্ডলি পাকাচ্ছে, আর হিমালয় জানে এই জট ছাড়ানো তার জন্য খুবই জরুরি। হিমালয় ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার মুখের গাম্ভীর্য দেখে বোঝা যায় সিদ্ধান্তটা সে শক্তভাবেই নিয়েছে। রিয়ার দিকে চোখ মেলে বলে, দেখো রিয়া, আমি আজ শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি, শুধু তোমাকে সাবধান করতে। তোমার মা কেন কি উদ্দেশ্যে আমাদের পরিবারকে ক্ষতি করতে চেয়েছিল তা আমি জানি না, কিন্তু ভবিষ্যতে যেন তিনি এমন কিছু ভাবতেও না পারেন, তাকে সাবধান করে দিও। আর আমার তোমার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। হিমালয় কিছুটা নির্দয় ভঙ্গিতে বলেই ঘুরে হাঁটা শুরু করে, কিন্তু রিয়া তৎক্ষণাৎ তার পথ আটকায়। তার চোখে অপমান আর কষ্টের ছাপ স্পষ্ট। শুনুন হিমালয়, আমি কখনো আপনার ক্ষতি চাইনি, আর চাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আপনি আমাকে ঠকিয়েছেন, আমার সাথে বেইমানি করেছেন। আমি আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম, আর আপনি সেই ভালোবাসাটাকে অপমান করলেন। হিমালয় এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকায়। তার কণ্ঠে দৃঢ়তার সঙ্গে মৃদু করুণার মিশ্রণ আসে। দেখো রিয়া, যে নিয়তির লিখন তা আমরা কেউ বদলাতে পারি না।
আল্লাহ আমার জন্য যে জীবনসঙ্গিনী নির্ধারণ করেছিলেন আমি তার কাছে ফিরে গেছি। আমার নিয়তি তার সাথেই ছিল। রিয়া হতাশার চোখে তার দিকে তাকিয়ে থাকে, যেন হিমালয়ের বেলার প্রতিটি শব্দ তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করছে। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি শুভ্রতাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবেন, আর আপনি তো আগে আমাকে প্রপোজ করেছিলেন। হিমালয় কিছুটা গম্ভীর হয়ে তার দিকে তাকায়। দেখো রিয়া, এসব অতীত। আমার কাছে এখন আর কোনো মূল্য নেই, সবকিছু পাল্টে গেছে। আজকে আমি তোমাকে একটি সত্যি কথা বলি। তুমি জানো, বিয়ে এমন একটা পবিত্র বন্ধন যে না চাইতেও যেখানে ভালোবাসা জন্মে যায়। আমি এই কয়েকদিনে শুভ্রতার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করতে শুরু করেছে। আমার মধ্যে ওর জন্য অনুভূতি জন্মাতে শুরু করেছে। রিয়া হতবাক হয়ে যায়। হিমালয়ের কথাগুলো যেন তীরের মতো তার হৃদয়ে বিঁধে যায়। তাই আমি চাই তুমি আমাদের মাঝে আসার চেষ্টা করো না। আল্লাহ তোমার জন্য কাউকে না কাউকে রেখেছে, আর তাকে পাওয়ার পর তুমি আমাকে ভুলে যাবে, যেমনটা আমি তোমাকে ভুলে গেছি। সে কিছুক্ষণ থেমে যায়। আর আমাদের মাঝে এমন কোনো গভীর সম্পর্ক হয়নি যেটাতে তোমার জীবন নষ্ট হয়েছে। আমাদের পথ এখন ভিন্ন। রিয়ার চোখের জল এসে পড়ে। সে চাইছিল তাকে থামিয়ে রাখতে, কিন্তু হিমালয় কঠিন মনোভাব থেকে বুঝতে পারে সে আর ফিরে আসবে না। হিমালয়ের সাথেই শেষ দেখা, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার কষ্টময় মুহূর্ত। কিছু করার নেই, আমি শুধু চাই তুমি ভালো থাকো সবসময়। বুঝতে পেরেছি, আমি আর আপনাকে পাবো না, তাই শেষবার একটু জড়িয়ে ধরতে চাই। বলেই সে হিমালয়কে জড়িয়ে ধরে। রিয়ার ঠোঁট প্রায় হিমালয়ের ঘাড় ছুঁই ছুঁই করছে। হিমালয় প্রথমে কিছুটা অবাক হয়, তারপর দ্রুত নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রিয়া এত শক্ত করে ধরে রেখেছে যে তাকে বেরিয়ে আসতে দিচ্ছে না। প্লিজ রিয়া, সবসময় এভাবে আমাকে স্পর্শ করা বন্ধ করো। কেন এসব করো? সে রিয়ার দুই বাহু ধরে শক্ত করে তাকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু রিয়া ততটা সহজে ছাড়তে চাইছে না। আমি জানি আমাদের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু এই অনুভূতি, এই মুহূর্তগুলো আমি তো ছাড়তে পারছি না। রিয়া, এটা তোমার আর আমার কারোর জন্যই ভালো নয়। আমাদের পথ এখন আলাদা। তুমি আমাকে ভুলে যাও। আমি চাই তুমি এমন কাউকে লাইফে পাও যে তোমাকে অনেক ভালোবাসবে, আর তুমি তার সাথে সুখী হবে। রিয়া তার চোখের জল সামনে রাখতে পারে না। আপনি জানেন না আমি সবসময় আপনাকে ভালোবাসবো। এসব আবেগ, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যাবে। তুমি অন্য কাউকে ভালোবাসবে। তোমার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। হিমালয় রিয়াকে ছেড়ে দিয়ে দ্রুত কফি শপ ত্যাগ করে। রিয়া ঠায় দাঁড়িয়ে আছে। রিয়া বুঝতে পেরেছে হিমালয় ওর জীবন থেকে একেবারের জন্য চলে গেছে। হিমালয় কফি শপের বাইরে এসে মনে মনে অনেক কিছু ভাবছিল। আজকের দিনটাকে সে সম্পূর্ণ ভিন্নভাবে প্রত্যাশা করেছিল, কিন্তু এখন তার মনে ভিড় করেছে রিয়া ও সুব্রতার কথা। একদিকে তার হৃদয়ে সুব্রতার প্রতি একটা নতুন অনুভূতি জেগে উঠেছে, অন্যদিকে রিয়ার এসব পাগলামি তাকে অতিষ্ঠ করে তুলছে। এদিকে বাড়িতে অনুষ্ঠান প্রায় শুরু। ভেতরে হাসির শব্দ, গানের সুর এবং আত্মীয় স্বজনদের জমায়েত। শীতলরা পার্লার থেকে ফিরে এসেছে। সে গাঢ় সবুজ রঙের গাড়া পরিধান করেছে, মাথায় টিকলি আর কাঁধে বড় বড় ঝুমকো ঝুলছে। তার চুলের বেনিতে গেথে সাদা বেলি ফুল লাগানো হয়েছে, যা তার রূপকে আরো প্রাঞ্জল করে তুলেছে। অন্যদিকে সুব্রতা ঘরেই সাজছে। তার পরনে সাদা রঙের জর্জেটের চুড়িদার, তবে চুড়িদারের হাতাটা কোনোই পর্যন্ত। হাতগুলো মেহেদিতে রাঙাবে বলেই যেন আজকের সন্ধ্যায় সাজের একটা বিশেষ অঙ্গ। ওর ওড়না কাজ করা অর্গানজা, যা সবুজ রঙের। কানে বড় অ্যান্টিকের ঝুমকো, চুলগুলো খোলা রেখে দিয়েছে। কপালে সবুজ টিপ আর ঠোঁটে লিপস্টিক তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। যখন সুব্রতা ঘর থেকে বের হয় তখন সবার দৃষ্টি আকর্ষণ করে। সে যেন এক অপরূপা, পুরো ঘরকে আলোতে ভরে যাচ্ছে। তোকে সত্যিই অপরূপ লাগছে সুব্রতা। সুব্রতার মুখে লালচে হাসি ফুটে ওঠে। আপু, তোকে আরো বেশি সুন্দর লাগছে। সাজিদ ভাই দেখলে না একেবারে ফিদা হয়ে যেত। সবাই এক হাস্যজ্জ্বল গুঞ্জনে মেতে উঠেছিল। হিমালয় বাড়ির ভিতর প্রবেশ করতেই তার মা দ্রুত তার দিকে নজর দেন। হিমালয়, তাড়াতাড়ি পাঞ্জাবি পরে তৈরি হয়ে আয়, অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। হ্যাঁ মা, কিন্তু সুব্রতা কোথায়? হিমালয় দ্রুত জানতে চায়, মনে মনে উত্তেজনা অনুভব করে। ওই তো শীতলের ঘরে। দোতলায় উঠে হিমালয় শীতলের ঘরের সামনে আসে। সেখানে সুব্রতাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয়। সুব্রতাকে যেন একটা রূপকথার রাজকন্যা মনে হচ্ছে। সাদা জর্জেটের চুড়িদার আর সবুজ অর্গানজার ওড়না যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। হিমালয় তাকে ইশারায় ডেকে নেয়। সুব্রতা তার দিকে এগিয়ে আসে, চোখে একটা প্রশ্ন ভাসছে। হিম ভাইয়া, তুমি আমাকে ডাকছো কেন? একটু কথা বলার জন্য। সুব্রতা একটা মৃদু হাসি দিয়ে বলে, ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি আসছি। হিমালয় মনে মনে কিছুটা নার্ভাস অনুভব করে। সে জানে এই মুহূর্তে সুব্রতার জন্য এসব জটিল হয়ে যাবে। কিছুক্ষণ বাদেই সুব্রতা ঘরে প্রবেশ করে। হিমালয় নিজের গা থেকে সবেমাত্র ব্লেজার খুলছে। সুব্রতাকে দেখে ওর সামনে এগিয়ে আসে। হিমালয় গভীরভাবে সুব্রতার দিকে তাকিয়ে তার কথা বলার জন্য কিছুটা প্রস্তুতি নেয়, কিন্তু সুব্রতার উপস্থিতিতে কিছুটা বেগ পেতে হচ্ছে তার। সে যেন পায়ের তলার মাটি খুঁজে পেতে চেষ্টা করছে।
তোকে সত্যিই সুন্দর লাগছে আজকে। আসলে আমি তোকে ডেকেছি। কি হয়েছে হিম ভাইয়া? শুভ্রতা, আমি আজকে রিয়ার সাথে দেখা করেছি। কালকে তোর মুখ থেকে ওসব কথা শুনে নিজেকে আটকাতে পারেনি। ওর কাছ থেকে সত্যিটা জানতে চেয়েছে। সুব্রতা তার চোখের কোণ থেকে হাসি গোপন করে। হিম ভাইয়া, সব ঠিক আছে এখন। রিয়া বা ওর মাকে নিয়ে চিন্তা করার সময় নেই আজ। আমাদের অনুষ্ঠান তো শুরু হচ্ছে। আমি জানি হিম ভাইয়া, তবে আমাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমি সব পরিস্থিতি সামাল দিতে পারবো। সুব্রতা কথাগুলো হাসি মুখে বললেও তার চোখের দৃষ্টিতে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তবে আমি আজকে রিয়ার সাথে কথা বলেছি। ওর মায়ের সম্পর্কে ও কিছু জানে না, তাও আমি ওকে সাবধান করে দিয়েছে। সুব্রতা মাথা নেড়ে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, এখন তো তাড়াতাড়ি পাঞ্জাবি পরে তৈরি হয়ে নাও। তবে হিমালয়ের কথার মাঝে হঠাৎ করেই সুব্রতার চোখের দৃষ্টি অন্যদিকে চলে গেল। হিমালয়ের শার্টের ডান দিকের কলারের ঠিক পাশে একটা লাল লিপস্টিকের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। সুব্রতা থমকে দাঁড়ালো, মনে মনে চাঞ্চল্য অনুভব করতে লাগলো। মুহূর্তেই তার চোখে অভিমান এবং আঘাতের ছাপ চলে এলো। তার মানে রিয়া আজকেও হিম ভাইয়াকে কিস করেছে। চিন্তা করে সে মনে মনে গুমড়ে কোনো কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। হিমালয় অবাক হয়ে যায়। সুব্রতার আচরণে তার কাছে তা একেবারে অপ্রত্যাশিত ছিল। তার মাথায় যেন একটা ঝড় বয়ে গেল। এটা কি হলো? শুভ্রতা এভাবে বেরিয়ে গেল কেন? তার মুখে অবাক ও বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। সুব্রতার দৃষ্টি, তার চোখে টলমলে ভাব এবং মুখে অভিমান, সবকিছু যেন হিমালয়কে শূন্য করে দিল। সে বুঝতে পারল কিছু একটা ভুল তো হয়েছে, কিন্তু কি তা বোঝার আগেই সুব্রতা দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। হিমালয় আবার ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু সুব্রতার কোনো চিহ্নই সে দেখতে পায় না, যেন সে এক অস্পষ্ট দিগন্তে হারিয়ে গেছে। পুনরায় নিজের ঘরে প্রবেশ করে হিমালয়। ধীর পায়ে গোসলের প্রস্তুতি নিতে গিয়ে নিজের গায়ের সাদা শার্টটা খুলে ফেলে। ঠান্ডা ঠান্ডা বাতাস তার গায়ের উপর লেগে যায়, কিন্তু শার্টটা হাতে নিয়েই সে একেবারে থমকে যায়। শার্টের ডান দিকের কলারের পাশে একটা লাল লিপস্টিকের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। এটা তো শিট। হিমালয়ের মনে পড়ে যায় রিয়ার কথা, সেই অস্বস্তিকর মুহূর্ত যখন রিয়া তাকে জড়িয়ে ধরেছিল। তার দৃষ্টি হতবাক হয়ে যায়। তার মানে সুব্রতা এটা দেখেছে। আচমকা তার মধ্যে কষ্টের একটা তরঙ্গ নাড়িয়ে দেয়। রাগের অগ্নিশিখা জ্বলে ওঠে তার মনে। তার গলায় অজানা এক জ্বালা ফুটে ওঠে। মুহূর্তেই সে আবিষ্কার করে যে সুব্রতা তার প্রতি যে বিশ্বাস নিয়ে এসেছিল সেটিকে পায়ের তলায় মারিয়ে ফেলেছে। মনে মনে রাগান্বিত হয়। সে শার্টটি পাশের ময়লার ঝুড়িতে ছুঁড়ে মারল। সুব্রতা এবার নিশ্চয়ই অনেক বেশি অভিমান করে ফেলেছে। এখন কি করব? এভাবে নিজেকে তুচ্ছ মনে করে হিমালয় নিঃশ্বাসের গভীরতা বাড়াতে চেষ্টা করে, কিন্তু মনকে শান্ত করা তার পক্ষে একদমই সহজ নয়। সেই দাগ, সুব্রতার চোখের অভিমান এবং রিয়ার আক্রমণাত্মক আচরণ সবকিছুই যেন তাকে ঘিরে ধরেছে। না, সুব্রতাকে বোঝাতে হবে ও যে ভেবেছে তা সঠিক না। যেভাবেই হোক ওকে মানাতে হবে। এমন সংকল্প নিয়ে সে গোসলের জন্য প্রস্তুত হয়, কিন্তু মনে অন্য এক যুদ্ধ চলতে থাকে, নিজের আত্মবিশ্বাস ও প্রেমের মধ্যে। রাতের মৃদু বাতাসে ছাদ জুড়ে সাজানো স্টেজটা আলো ঝলমলে আভা ছড়িয়ে দিচ্ছে। মেহেদি নাইটের এই আয়োজনে চারদিকে লাইটিং, রঙিন ফুলের গন্ধ আর মানুষের খুশির কোলাহল এক অনন্য আবহ সৃষ্টি করছে। স্টেজের চারপাশে বসে আছে শীতল, তার কাজিন আর বান্ধবীরা। কেউ কেউ মেহেদির নকশা তৈরি করতে ব্যস্ত, কেউ আবার মজা করছে একে অপরের সঙ্গে। মেয়েরা সেজেছে ঝলমলে সাজে, তাদের হাসি ও চঞ্চলতায় যেন পরিবেশটাও বেঁচে উঠেছে। সুব্রতা এক কোণে বসে আছে, তার পাশে মিনা। তুষার ব্যস্ত খাবারের দিকটা দেখছে, আর মিনা বিউটিশিয়ানের কাছে মেহেদি লাগানোর জন্য অপেক্ষা করছে। স্টেজের মাঝখানে বিউটিশিয়ান এক এক করে সবার হাতে মেহেদির নকশা ফুটিয়ে তুলছেন। গভীর সবুজ মেহেদির গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। হিমালয় সাদা পাঞ্জাবি আর সবুজ ওড়না গলায় জড়ানো ছাদে পা রেখেই থমকে দাঁড়ায়। তার দৃষ্টি সুব্রতার দিকে আটকে যায়। যেভাবে বিউটিশিয়ান তার হাতে মেহেদির নকশা এঁকে দিচ্ছে, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি আর লাজুক হাসি খেলে যাচ্ছে। সুব্রতার কোমল মনোযোগী চাহনিতে যেন এক ধরনের নীরব অভিমান মিশে আছে, যা হিমালয়ের মনকে নাড়া দিয়ে যায়। মুহূর্তের মধ্যে সেই নীরবতা ভাঙে তুষারের ডাকে। সে এসে হিমালয়ের কাঁধে হাত রেখে বলে, এই হিমালয়ে চল না, আমাকে একটু সাহায্য কর, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো সবার জন্য। হিমালয় চমকে ফিরে তাকায় তুষারের দিকে, মুখে হালকা হাসি এনে বলে, হ্যাঁ চল। তুষারের সঙ্গে এগোতে গিয়ে সে একবার পেছন ফিরে সুব্রতার দিকে তাকায়, যেন সুব্রতার চোখের কোনো না বলা প্রশ্ন তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোনো কিছু না বলে সে তুষারের সঙ্গে এগিয়ে যায়, মনে মনে অপেক্ষা করতে থাকে কখন সুব্রতার সাথে একান্তে কথা বলার সুযোগ মিলবে। সবার মেহেদি দেয়া শেষ, এখন সুব্রতার হাতে মেহেদি পরানো হচ্ছে। শীতল অবাক হয়ে সুব্রতার দিকে তাকিয়ে থাকে। বিউটিশিয়ান যখন জিজ্ঞাসা করেছিল, আপনার পার্টনারের নাম কি, কার নাম লিখে দিব হাতে, তখন সুব্রতা এমন নিরাসক্তভাবে বলে দিল, কিছু লিখে দিতে হবে না, এভাবেই সুন্দর লাগছে।
যেন মেহেদির ওই বিশেষ নামের গুরুত্ব তার জীবনে নেই। শীতলের মনে প্রশ্নের ঝড় বয়ে যায়। সুব্রতার এমন কথায় সে যেন এক অনিশ্চয়তার আভাস খুঁজে পায়, কিন্তু সবার সামনে বলার মতো সুযোগ নেই। পাশের বান্ধবী মিনা অবাক চোখে তাকিয়ে আছে সুব্রতার দিকে, কারণ তাদের প্রত্যেকের হাতেই তাদের প্রিয় মানুষের নাম লেখা। শীতল নিজেও সাজিদের নাম নিজের মেহেদিতে আঁকিয়েছে, আর সঙ্গেই সাথে সাজিদের পিকচারও পাঠিয়েছে। তার প্রতিক্রিয়ায় যেন তার হৃদয়ে আনন্দ ভরে গেছে, কিন্তু সুব্রতার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো মেহেদির সৌন্দর্য হয়তো তার আপাত আনন্দ আছে, কিন্তু তার মনের ভেতর হয়তো এক গভীর অভিমান বা অজানা অনুভূতি লুকিয়ে আছে, যা কেউই বুঝতে পারছে না। শীতল চুপচাপ পাশে বসে থাকে, কিন্তু মনটা কৌতূহলে অস্থির হয়ে ওঠে। কি এমন হয়েছে যে সুব্রতা হিম ভাইয়ার নাম লিখতে চাইছে না?